আয়করে ছাড়, পরিকাঠামোয় বিপুল পরিমাণে বিনিয়োগ, আবাস যোজনায় রেকর্ড বরাদ্দ, 24-এর কথা মাথায় রেখে 23-এর বাজেটে is one, we could sustain the capital infrastructure expenditure from the government, simultaneously in the private sector give a lot of push and impetus for the MSME, and not forgetting the individuals, the middle class individuals who needed that kind of a tax breaks and relief through taxation. 23-এর বাজেটকে স্বাগত জানাচ্ছেন অর্থনীতিবিদদের একাংশ। অনেকে আবার বলছেন বাজেটের তেলে অর্থনীতির চাকা দ্রুত গতিতে গড়াবে কিনা তা জানতে অপেক্ষা করা ছাড়া কোনো গতি নেই। আমার মনে হয় বাজেটটা অত্যন্ত সুন্দর হয়েছে এই কারণেই যে সেক্টরে বেশি জনসংখ্যা, যে পপুলেশন আছে, সেই সব সেক্টরগুলো এটা অ্যাড্রেস করেছে, এবং যেগুলো বঞ্চিত এরিয়া তাতেও এটা অ্যাড্রেস করছে। যে জন্য আমি বলছি এটা ভারত জোড়ো বাজেট। এগুলো সুফলে কি উন্নয়নের হার বাড়বে সেটা দেখতে গেলে 3 বছর পরে ওয়েট করতে হবে। তা রাস্তা বানালে রাস্তা সঙ্গে সঙ্গে বানানো হচ্ছে না। আজকে ডিজিটালটা করলেই তো সঙ্গে সঙ্গে সুফলটা আসছে না। একটা বাজেট থেকে কিন্তু গ্রোথটা বা উন্নয়নের হারটা বা চাকরি সৃষ্টিটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না। তা জনমুখে সেই অংশটা বুঝতে গেলে কিন্তু আমাকে অপেক্ষা করে দেখে বলতে হবে। শুধু 24-এর লোকসভা ভোট নয়, এবছরই কর্ণাটক, মধ্যপ্রদেশ, রাজস্থান সহ 9টি রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই বিশেষজ্ঞদের একাংশের মতে ভোটের বাজারে অর্থনীতির সঙ্গে রাজনীতির অঙ্কে বাজেটের জাল বুনেছেন মোদীর অর্থমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আর এই বাজেট পেশের মাধ্যমে তাহলে কি টার্গেট 2024? রাজনৈতিক মহলের বক্তব্যই বা কি উঠে আসছে, সঙ্গে বিশেষজ্ঞরা বা কি বলছেন জানবো। সরাসরি রয়েছে আমাদের দুই প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে জ্যোতির্ময় কর্মকার রয়েছে নয়াদিল্লি থেকে, এবং ব্রেকিং ডেস্ক থেকে রয়েছে রজত মণ্ডল। দুজনের সঙ্গে আমরা কথা বলবো, একটু আমাদের সঙ্গে থাকে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ISI এর অধ্যাপক সরজিৎ বসু। সরজিৎ বাবু, আপনাকে স্বাগত। আসবো আপনার সঙ্গে আলোচনা, কিন্তু প্রথমেই যেদিকে নজর রাখবো, সারা দেশের যেদিকে নজর ছিল, অর্থাৎ প্রথমেই সেই বিষয় তুলে ধরবো, অর্থাৎ ট্যাক্সের যে কাঠামো, অর্থাৎ ছাড়ের কথা যেদিকে প্রত্যেকের নজর। আপনারা জানেন যে ইতিমধ্যেই যা সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 0 থেকে 3 লক্ষ পর্যন্ত ইনকামের ক্ষেত্রে কোনো কর নয়। 0% দেখতেই পাচ্ছেন আপনারা, বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। 3 লাখ থেকে 6 লাখ পর্যন্ত ইনকামের ক্ষেত্রে 5% কর, 9 লাখ থেকে 12 লাখের ক্ষেত্রে 15% কর, 12 লাখ থেকে 15 লাখের ক্ষেত্রে 20% কর, 15 লক্ষের ওপরে হলে 30% কর। সুতরাং বোঝাই যাচ্ছে ঠিক কিরকম স্ট্রাকচার হলো। 9 থেকে 12 লক্ষ, 12 লাখ থেকে 15 লাখ, এবং 15 লক্ষের বেশি হলে কি হবে। তারই সঙ্গে 2022-23 অর্থবর্ষে 89 লাখ 400 কোটি টাকা ইতিমধ্যে 100 দিনের কাজে বাজেটে বরাদ্দ, এবং তারই সঙ্গে 89,400 কোটি টাকা এবং 60,000 কোটি টাকা ইতিমধ্যে অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে 23-24-এ। 22-23-এ কি ছিল এবং 23-24-এ বরাদ্দ যে বৃদ্ধি করা হয়েছে 100 দিনের কাজের ক্ষেত্রে, তা ইতিমধ্যেই কিন্তু তথ্য মারফত উঠে আসছে। এরই সঙ্গে আমরা যেদিকে নজর রাখবো, মিড ডে মিল জানি সর্বত্র আলোচনা। 2022-23 অর্থবর্ষে ছিল 12,800 কোটি টাকা বরাদ্দ। 2023-24 অর্থাৎ আজকে যা জানানো হলো 11,600 কোটি টাকা ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে, অর্থাৎ কিছুটা কমেছে। 2023-24 অর্থবর্ষের ক্ষেত্রে
11,600 কোটি টাকা। আগের সঙ্গে যদি তুলনা করি তাহলে কিন্তু কিছুটা কমানো হয়েছে। যে মিড ডে মিল নিয়ে প্রচুর আলোচনা চলছে, এরই সঙ্গে আমরা যেদিকে নজর দেব অর্থাৎ বাজেটে বরাদ্দ বৃদ্ধির তথ্য যা উঠে আসছে, খাদ্যে ভর্তুকি 22-23-এর ক্ষেত্রে যা আমরা দেখেছিলাম 2,87,194 কোটি টাকা 2022-23 অর্থবর্ষে ছিল বরাদ্দ। 23-24-এর ক্ষেত্রে কি হয়েছে, 1,97,350 কোটি টাকা। অর্থাৎ এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে প্রস্তাব দেওয়া হয়েছে 1,97,350 কোটি টাকার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে খাদ্যে ভর্তুকির ক্ষেত্রে, অর্থাৎ কিছুটা কমানো হলো খাদ্যে ভর্তুকির পরিমাণ। আর এরপর যেদিকে আমরা নজর দেব অর্থাৎ স্বাস্থ্য, 2022-23 অর্থবর্ষে ছিল 77,351 কোটি টাকা। 77,351 কোটি টাকা বেড়ে হলো 88,956 কোটি টাকা। 88,956 কোটি টাকা 2023-24 অর্থবর্ষে বাড়ানো হলো স্বাস্থ্য খাতে, ইতিমধ্যেই যা প্রস্তাব দেওয়া হয়েছে। এরপর যেদিকে আমরা নজর রাখবো বাজেট বরাদ্দ শিক্ষায় 2023-24 অর্থবর্ষে যা প্রস্তাব দেওয়া হয়েছে। আগে দেখবো 22-23-এ মূলত কি ছিল, 99,881 কোটি টাকা। 99,881 কোটি টাকা 22-23-এ শিক্ষায় খাতে ছিল। 2023-24-এ যা প্রস্তাব দেওয়া হলো 1,12,899 কোটি টাকা, অর্থাৎ বাড়ানো হলো 1,12,899 কোটি টাকা ইতিমধ্যেই শিক্ষার খাতে বাড়ানো হলো।